এই রাসেল ভাইপার এতক্ষণ ধরে মাননীয় মন্ত্রীকে মঞ্চের মধ্যে আবদ্ধ করে রেখেছে 3 ঘন্টার মতো। মনে হয় আমরা সবাই কম বেশি ভয় পাইছি, না হলে তো হল ভর্তিও কিন্তু চিকিৎসকরা রয়েছে। আমি এই রাসেল ভাইপার সম্পর্কে বলার আগে একটি কথা বলি যে এই যে পৌরাণিক কাহিনীতে বেহুলা লক্ষেন্দরের কাহিনী আমরা সবাই জানি, এবং বেহুলা মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র ছিল। আমরা জানি বগুড়া জেলার যে মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে হলো বেহুলা সুন্দরীর বাসরঘর। ওটা আমি নিজে দেখতে গিয়েছিলাম। বেহুলা ছিল চাঁদসাগরের বন্ধুর কন্যা, আর চাঁদসাগরের ছেলের নাম ছিল লক্ষিন্দর। এবং এই চাঁদসাগর এবং বেহুলা দুজনেই একসাথে বড় হয়েছে, এবং তারা তখন ওই চাঁদসাগর করত কি, শিবের দেবতা যে শিবের পূজা দিত। যে শিবের কন্যার নাম ছিল মনসাকে কেউ পূজা দিত না। তখন শিব বলল যে এই ইহলোকে যদি তোমাকে কেউ পূজা দেয় তাহলে তোমার প্রতি সবাই পূজা দিবে। তখন মনসা স্থির করলো যে চাঁদসাগরকে তাকে পূজা দিতে হবে। চাঁদসাগর বলছে যে আমি শিবের পূজা দিই, তোমার পূজা আমি দেব না। তখন বেহুলা খুবই রাগান্বিত হলো এবং সে অভিশাপ দিল যে ঠিক আছে, এই চাঁদসাগরের ঘরের যত ছেলে সন্তান হবে তাদের বিয়ের রাত্রে তাদেরকে সাপে দংশন করবে, কারণ মনসা ছিল সর্পদেবী। এরপরে চাঁদসাগর বেহুলার সাথে চাঁদসাগরের ছেলে লক্ষিন্দরের বিয়ে হয়েছে। পরে একটা বাসরঘর করলো, নিশ্ছিদ্র বাসরঘর। কিন্তু এরপরেও মনসা একটা সাপকে পাঠালো, চিকন সাপ, কোনো একটা ছিদ্র দিয়ে গিয়ে তাকে দংশন করলো এবং লক্ষিন্দর মারা গেল। তখন তো আপনারা জানেন যে ভেলার মধ্যে তাদেরকে ভাসায় দিল। 6 মাস এই মনসার পূজা করলো বেহুলা। পূজা করতে করতে তখন এই মনসার মায়ের সাথে দেখা হয়। মনসার মা তখন তার খুব আবেগ তাড়িত হয়ে মনসাকে এনে তাদেরকে আবার ভালো করে দেয়। এটা একটা ঘটনা আর কি। যাই হোক, তাহলে সাপে যদি কপালে কাটা থাকে তাহলে কাটবেই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। কারণ আমার কথা হলো যে কুকুরে কামড়ে কত মরে। কুকুরের কামড়ে বাংলাদেশে 2 লক্ষের বেশি মানুষকে কুকুরে কামড়ায়, এবং প্রতিদিনে 665 জন এর মতো বা 700 জনের মতো মানুষকে কুকুরে কামড়ায়। ড্রাউনিংয়ে কত মরে? ড্রাউনিংয়ে কিন্তু প্রতিদিন 40 জন করে ডুবে মরে বাচ্চা বাংলাদেশে, এবং টোটাল একটা হিসাব প্রায় 15,000-এর মতো বছরে মারা যায়। আর সাপের কামড়ে বছরে মরে হলো মোর দেন 6,000, কেউ বলে 7,000, কোনো কিন্তু স্ট্যাটিস্টিক্স নাই। এটা হলো বাংলাদেশের অনুমানের উপর কথা। এটা এনসিডির একটা পার্ট। এই যে ড্রাউনিং, স্নেক বাইট, ডগ বাইট, এটা হলো এনসিডিরই একটা অংশ। ডিজি হেলথের এটার প্রোগ্রামও আছে। আমার কথা হচ্ছে যে এখন কিন্তু সারা বিশ্বে ওয়ান হেলথ বলে একটা কথা আসছে। ওয়ান হেলথ মানে শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না, অ্যানিমেলের স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে। এবং জেনেটিক বলে এটাকে, জেনেটিক হেলথ, এবং বার্ডস এবং সি ফুড বা জলজ প্রাণী, এদেরও এই যে ইন্টারকানেক্টিভিটি অফ দি ডিজিজ স্প্রেড, এইটা নিয়ে এখন আমেরিকাতে এইটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেলজিয়ামে বলে আসছিলেন যে বাংলাদেশে বায়ো ব্যাংক তৈরি করা হবে। এই বায়ো ব্যাংকে এই জেনেটিক হেলথ বা ওয়ান হেলথ নিয়ে কাজ হবে, এটা উনি বলে আসছিলেন। গত সপ্তাহে আমরা বেলজিয়ামের যে বাংলাদেশের অ্যাম্বাসেডর মিস্টার সালের সাথে এবং আমাদের সাথে ইংল্যান্ড থেকে কানেক্টেড ছিল, এবং বেলজিয়ামের আরও লোকজন কানেক্টেড ছিল, আমরা কানেক্টেড ছিলাম। এবং তারা ইন্টারেস্টেড যে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ইনভেস্ট করতে চায় একটা বায়ো ব্যাংক করার জন্য। এটার সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম, বায়ো ব্যাংকে কী কী থাকবে। তো এইটুকু বুঝি যে বায়ো ব্যাংক একটা ল্যাবরেটরি হবে BSL-4 টাইপের, যেখানে ডিজিজ ডায়াগনোসিসের জন্য হেল্প করবে। এবং সেটা আমরা CDC আমেরিকার সাথে আমরা কানেক্টেড। ডিজি হেলথের আননোন কোনো ডিজিজ হলেই আমরা CDC আমেরিকাতে আমাদের স্যাম্পল পাঠাই। ICDDRB এবং CDCর একটা রিজনাল অফিসও এখন ঢাকাতে আছে। কিন্তু বায়োব্যাংক যদি হয়
এইটা আমি জানি যে স্বাস্থ্য সেক্টরের একটা বিরাট পদক্ষেপ নিতে হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এটাতে কমিটেড। তা আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আমরা উৎসাহ প্রকাশ করেছি, এ ব্যাপারে হয়তো আরও হবে। তো এই যে কুকুরের কামড়, ড্রাউনিং, স্নেক বাইট, আননোন ভাইরাস, আননোন ডিজিজ, এগুলি সব তখন সেখানে অ্যাড্রেস করা হবে। এখন যা বুঝতেছি যে আমার শেষ করার আগে বলি এটা যে আমি আমার বঙ্গবন্ধুর মেডিসিন ডিপার্টমেন্টকে বলেছি যে অ্যান্টি স্নেক ভেনম অ্যাভেলেবল করে রাখতে, যাতে করে কোনো সময় কোনো যদি রুগী চলে আসে তাহলে যেন চিকিৎসা দিতে পারি। আমি মেডিসিন সোসাইটিকে অভিনন্দন জানাই যে তারা একটা ভেরি টাইম নিডেড একটা সিদ্ধান্ত নিয়েছেন। দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত মিডিয়ার বদৌলতে, কিন্তু আজকে আমরা যা দেখলাম যে এই ফিয়ার অ্যান্ড ফ্যাক্টস, আমাদের ফিয়ার অনেক বেড়ে গেছিল। বাসায় গেলে আমার ওয়াইফ প্রত্যেকদিন বলতো বাথরুমটা ভালো করে দেখে আসো, ওই দিক দিয়ে নাকি সাপ উঠে, ওই দিক দিয়ে নাকি সাপ ওঠে। তো আমি বারবার দেখতাম কিচ্ছু নাই, কারণ আবার দেখে আসো। যাক, এইগুলি আমার কাজটা অনেক বেশি বেড়ে গেছিল, এবং এইটা আমার মনে হয় মেডিসিন সোসাইটি হেল্প করছে যে এই যে ফিয়ার অ্যান্ড ফ্যাক্টস, এই ফ্যাক্টসটা আসলে কিছুই না, কারণ তারা বলতেছে যে 80% সাপের কোনো বিষই নাই। তো ওটা তো বিলাল তো বলছে, আমি তো অনেক মাছ ধরছি, এই লেজের মধ্যে ঘুরায় ঘুরায় সাপ ছাড়ছি। এটা হইলো এটার সাপ হইতেছে, এটা ধুরা সাপ ছিল। আরেকটা সাপ ছিল, ওইটা হইলো বাইম মাছের মতো, ওইটা অনেকে খাইতো। এটা কি বলে, কুচ্চিয়া। এই কুচ্চিয়া সাপও ধরছি আমরা। তাহলে এইগুলো তো আমাদের কোনো ব্যাপার নয়, সাপের ব্যাপারটা আর কি। যাক, আর আমাদের দেশে প্রচুর উজার যারা শুনতাম, আমার দুইটা লাইন মনে আছে, রাম লক্ষ্মণ চালনে আনলাম সীতা সুন্দরী, সীতা আসিয়া যখন সত্য কথা বলে তখন সাপের বিষ নামতে শুরু করে। ওইটা ছিল ওই গ্রামে, এইগুলি চলতো।